ডিসেম্বর বিজয়ের মাস। ১৬ তারিখ পূর্ণ হবে বিজয়ের ৫০ বছর। মুক্তিযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে আখ্যায়িত করেছিলেন বটমলেস বাস্কেট বা তলাহীন ঝুড়ির দেশ হিসেবে। সেখান থেকে বাংলাদেশ এগিয়েছে তরতর করে, নাম লিখিয়েছে উন্নয়নশীল দেশের কোটায়। উত্থানের এই যাত্রায় ক্রীড়াঙ্গনও কম যায় না। লাল সবুজের পতাকাটা ক্রীড়াক্ষেত্রের মানুষেরা বারে বারে উড়িয়েছে বিশ্বমঞ্চে। প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটেছে কতটা, সে নিয়েই ডিবিসির সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলার আজকের আলোচনা। দর্শক, আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। আমার সাথে আছেন তিনজন অতিথি। আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। পাইলট ভাইকে দিয়ে শুরু করি। যেমনটা আসলে বলছিলাম, বিজয়ের ৫০ বছর পূর্ণ হয়ে গেছে, ক্রীড়াঙ্গনও এই সময়টা পাড়ি দিয়েছে। কিছুদিন আগেও আসলে আপনি বলেছেন, আমরা সংবাদ সম্মেলনে শুনেছি, আমাদেরকেও আপনি সাক্ষাৎকারে বলেছেন যে যতটুকু আসলে ক্রিকেটের এগোনো দরকার ছিল ততটুকু এগোয়নি। ২০ বছর আগে যেখানে ছিল সেখান থেকে কিছুটা হয়তো এগিয়েছে, তবে এক্সপেকটেশনটা ফুলফিল করেনি। যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে হয়তো এগিয়েছে, কিছুটা এগিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আরো অনেক বেশি এগোনোর চান্স ছিল বা অপরচুনিটি ছিল। বিকজ আমরা যখন ২০০০ সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আমরা ঢুকি, তখন যেভাবে আমরা কিন্তু একদম বলবো যে নদী থেকে সমুদ্রের মধ্যে পড়লাম, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকলাম। তো তখন ছিল আমাদের সার্ভাইভ করার সময়। আমরা ২০০১, ২০০২, ২০০৩ সার্ভাইভ করলাম। ওই সময় হয়তো দেখা হলো যে আমরা কিন্তু সার্ভাইভ করে যাচ্ছিলাম, এবং পরবর্তীতে আমাদের জেনারেশন থেকে টপকিয়ে বেশ কিছু ভালো প্লেয়ার আসলো, যারা কিনা আমি বলবো যে বিট দিয়ে আসলো। মাশরাফি, সাকিব, মুশফিক, আমি বলবো যে তামিম, যারা কিনা আমাদের পারফরমেন্সকে, বেশ কিছু প্লেয়ারের পারফরমেন্সকে বিট দিয়ে তারা আসছে এবং পারফরমেন্সের গ্রাফটা কিন্তু আসলে ডে বাই ডে উপরে উঠেছে। বাট আমার মনে হয় যে এই মুহূর্তে যদি আবার বলা হয়, আমার কাছে মনে হয় যে তাদের পরে হয়তো অনেকেই আসছে, জায়গা পেয়েছে, কোয়ান্টিটি হয়তো এসছে, কোয়ালিটি আসে নাই। তাদেরকে সাকিব, তামিম, মুশফিককে যে বিট করে আরো বেটার সাইড যাবে, সেই জায়গাতে আমাদের মনে হয় আমরা থমকে গেছি বা পিছিয়ে গেছি। আপনি যদি দেখেন, গ্রোথ বলতে বোঝায় যে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা কিন্তু ৩০ বছর ৫০ বছর ধরে খেলে, তারা একটা জায়গায় চলে গেছে, এমন একটা জায়গায় চলে গেছে, বিরাট কোহলি এসছে, তারপরে আপনি যদি সৌরভ গাঙ্গুলি জায়গায়, রোহিত শর্মা আসছে, সেই জায়গাতে কিন্তু গ্রোথের জায়গা কম, বিকজ আপনি একটা লেভেল পর্যন্ত চলে গেছেন। বাট টিম লাইক বাংলাদেশ, স্কটল্যান্ড, আফগানিস্তান, তাদের অপরচুনিটি খুবই বেশি। একটা বাচ্চা বেবির মতো, আপনি একটা বাচ্চা, ১০ বছরের বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ে, কিন্তু একটা সময় যে ২৫ বছর পর আর বাড়বে না বা ১৮ বছর পর বাড়বে না। তো আমার মনে হয় বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাসের পরে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে, আমার কাছে মনে হয় যে যেভাবে আমাদের জনপ্রিয়তা পেয়েছিল ক্রিকেটটা, সেইভাবে কিন্তু ক্রিকেটটা হয়তো দেখেন আপনি একটা সময় লিমিটেড কিছু প্লেয়ার খেলতো, বাট তারপরে যে আমাদের যে প্রত্যেকটা জেলায় জেলায়, আপনি আমাদের এখানে সানোয়ার আছে, সানোয়ার জানে, আমার কাউকে সমালোচনা করছি না, বাট জেলায় জেলায় যে স্কুল টুর্নামেন্ট এবং বাট ওটার তদারকি করতে হবে যে কোয়ালিটি স্কুল টুর্নামেন্ট হচ্ছে কিনা, কোয়ালিটি হচ্ছে কিনা, প্রত্যেকটা ডিভিশনে কিনা। আমার মনে হয় ওই তুলনায় অনেক কমে গেছে, খুব একটা ভালো ফলাফল আসছে না। অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশ টিম কোথায় আমরা আছি এই মুহূর্তে। এইভাবে এগোতে থাকলে আমার মনে হয় না যে খুব একটা ভালো পর্যায়ে যাবে, যেটা আমাদের হিস্ট্রি ছিল। অনেক সময়, একটা সময় হকি অনেক অসাধারণ খেলতো, ফুটবল অনেক খুব ভালো ফুটবল খেলতো, জনপ্রিয়তা ছিল। বাট জনপ্রিয়তা যতই থাকুক, আপনি আলটিমেটলি যদি প্রসেসিং ভালো না থাকে, আপনি আলটিমেটলি হারিয়ে একটা সময় কোথাও কিনারা পাবেন না। পালন ভাই, হকির কথা বললেন, ফুটবলের কথা বললেন, যেহেতু বিজয়ের ৫০, ক্রীড়াঙ্গনেরও ৫০, একটু ওভারঅল ক্রীড়াঙ্গন নিয়ে আপনার কাছে জানতে চাই। ক্রিকেট নিয়ে তো বললেনই, সব মিলিয়ে আসলে ক্রীড়াঙ্গনের পথ চলায় আপনি কতটুকু সন্তুষ্ট? আমি হ্যাপি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যদি সুন্দর এত একটা, মানে আমি বলবো যে মানুষের যে ভালোবাসা আছে, ক্রীড়া প্রীতি যেটা আছে বাংলাদেশের মানুষের, শুধু ক্রিকেট না, আপনি যদি ফুটবলের কথা বলেন, আমি তো বিভিন্ন প্রত্যেকটা স্পোর্টস এর সাথে আমি মোটামুটি রিলেটেড, আমি সব খেলা পছন্দ করি। ফুটবল বেসিক্যালি আমার রক্তের মধ্যে ফুটবল আছে। আপনি প্রত্যেকটা উপজেলায় যাবেন, দেখবেন যে মানুষ কত ফুটবল খেলে গ্রামগঞ্জে। বাট শুধুমাত্র আমাদের মনে হয় টপ ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় টপ ম্যানেজমেন্টের পরিকল্পনার ঘাটতি আছে, যে জায়গাগুলো থেকে মেইন জায়গা যেখান থেকে কিনা পুরো রান করবে। একটা ছোট্ট একটা এক্সাম্পল, একটা ব্যাংক ৩ বছর ৫ বছরের মধ্যে ২০টা ২৫টা ব্রাঞ্চ করে ফেলে, কিন্তু হয় না যে আমরা এখন পর্যন্ত এই ফেডারেশন গুলা ঠিক মতো আমরা
এখন পর্যন্ত একটা যেমনটা বলবো ক্রিকেট বোধ একটা মাঠ বানানো, যেটা কিনা আমরা এনএসসি ক্রিকেট মাঠ ব্যবহার করি। তো আমরা প্রসেসিং এর অভাব আমার কাছে মনে হয় যে কিভাবে করলে, আমি এক্সাম্পল দিই, সাকিব একটা ব্র্যান্ড প্লেয়ার। সাকিব কিন্তু বিজনেস করলে সাকিবের টাকা ইনভেস্ট করা লাগবে না, সাকিবের ব্র্যান্ড দিয়ে সাকিব কিন্তু অনেক বড় বড় বিজনেস সাথে ইনভলভ হতে পারে। তো ক্রিকেট বোর্ড এমন একটা জায়গায় অবস্থান করছে, ক্রিকেট বোর্ডের অনেক জায়গায় ইনভেস্টমেন্ট দরকার নেই, ক্রিকেট বোর্ডকেই মানুষ সহায়তা করবে। তো সেই জিনিসটা আমরা ক্যাশ করতে পারছি না। এবং আমি বলবো অবকাঠামোগত উন্নয়নের মধ্যে যেমন প্লেয়ার কিভাবে প্রডিউস করবে, কতগুলা মাঠ তৈরি করবো, কিভাবে ডিস্ট্রিক্টের প্রতি, যে তাহলেই আমার মনে হয় উন্নয়ন হবে। ঠিক প্রত্যেকটা ফেডারেশন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ফেডারেশনে আমরা শুধুমাত্র আমি বলবো যে টপ শুধু ঢাকা বেস চিন্তা করি। ঢাকায় দেখবেন কাবাডি খেলা হচ্ছে, ঢাকা লিগ, ঢাকায় দেখবেন যে আপনার ভলিবল লিগ হচ্ছে, ঢাকায় সব ধরনের লিগ হচ্ছে, কিন্তু ওভারঅল গোটা বাংলাদেশের লিগ গুলো আর কোথাও হয় না। আমরা একটু আলফাজ ভাইয়ের কাছে যেতে চাই। একই প্রশ্ন আসলে আলফাজ ভাই, 50 বছর আমরা পেরিয়েছি, আপনার কাছে কি মনে হয়, পার্সোনালি আপনার কি মনে হয় বিজয়ের যে 50 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি, ক্রীড়াঙ্গন আসলে কতটা এগিয়েছে, আপনি সন্তুষ্ট কি? আসলে ধন্যবাদ। আসলে খালেদ মাসুদ যে কথাগুলো বলছে এগুলো সত্যি বাস্তব ঘটনা, বাস্তব সত্য, এটা মানতে হবে। আমরা আসলে যখন ফুটবল খেলা শুরু করি তখন কিন্তু আমাদের স্বপ্ন ছিল যে সাব গেমস অথবা সাব ফুটবল আমরা জিতব। আমরা যখন খেলা শুরু করি সেটা আপনারা জিতেছেন, আমরা কিন্তু সেটা অর্জন করেছি, জি সেটা অর্জন করেছি, বাট এরপরে আমরা কোথায় যাব, একটা শূন্যতা, সেই দিকটা আসলে, হ্যাঁ সেই দিকটা আসলে আমরা যারা ছিলেন, যারা আছেন, তারা আসলে সেই স্থিরটা করতে পারেননি, লক্ষ্য স্থিরটা করতে পারেন নাই। এবং আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এত সুন্দর একটা, মানে এত ভালো স্পোর্টস লাভার, আমি মনে করি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আমাদের শেখ হাসিনা, সো তার কাছ থেকে যদি এই সুযোগটা আদায় করে না নিতে পারে, তাহলে আমি মনে করি যে প্রতিটা ফেডারেশন আসলে তারা ব্যর্থ, আমার মনে হয়। এটা সানোয়ার ভাইয়ের কাছে যেতে চাই। দুজনই আসলে বললেন যতটুকু এগোনো দরকার ছিল ততটুকু বাংলাদেশের ক্রীড়াঙ্গন সানোয়ার ভাই এগোয়নি। ক্রিকেটের কথা যদি বলি, আলফাজ ভাই যেটা বললেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো আসলে খেলা পাগল বললে মোটেও ভুল হবে না, এবং যে কোনো ধরনের ক্রীড়াঙ্গনকে তিনি যথেষ্ট রকমের সহযোগিতা করেন। এরপরও যে আসলে দুজনেই বললেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যতটা এগোনো দরকার ছিল ততটা এগোয়নি, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই বাংলাদেশ ওভারঅল সব স্পোর্টসে এগিয়েছে, এটা তো মানতে হবে। বাংলাদেশ ক্রিকেট আমরা ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছি, ওয়ান ডে হয়তো একটা স্ট্যান্ডার্ড আমরা পৌঁছেছি, টেস্ট ক্রিকেট বা টি-20 আমরা স্ট্রাগল করছি। তো ডেফিনেটলি আমরা যেই পর্যায়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু ওই পর্যায়ে ক্রিকেটেও যেতে পারিনি। ফুটবল আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু যখন ফুটবলটা এমন একটা ক্রেজ ছিল, ফুটবলটা যে পরিমাণ জনপ্রিয় ছিল, ডে বাই ডে এটা ফুটবলের যে ক্রেজ জোয়ার যেটা ছিল, এটা কিন্তু ডে বাই ডে কিন্তু ওই আগের ফুটবল ক্রেজটা কিন্তু কমেছে। সবকিছু মিলে ওভারঅল আমি বলবো যে স্পোর্টসটা কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, যতটা ইমপ্রুভ করার কথা ছিল, এটা কিন্তু আমরা পারি নাই। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ স্পোর্টসকে লাভ করে, নট অনলি ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টসই দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু অসম্ভব স্পোর্টস পছন্দ করে। এইটাই ছিল আমাদের মূল প্লাস পয়েন্ট। এটা কিন্তু ক্যাশ করে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ইমপ্রুভ করতে পারতাম। আপনি যদি আমাদের ক্রিকেটটার কথা চিন্তা করে দেখেন, আমরা যখন 2000 যখন টেস্ট স্ট্যাটাস পাই, তখন কিন্তু বাংলাদেশ যে ফুললি যে 100% রেডি ছিলাম তা কিন্তু না। আমাদের কিন্তু বড় প্লাস পয়েন্ট ছিল বাংলাদেশের মানুষের ক্রেজ, তার প্রতি ভালোবাসা, বাংলাদেশে যে এটা একটা বড় মার্কেট হতে পারে, এই সবকিছু কিন্তু আইসিসি কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ছিল আমাদের টেস্ট পাওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় ওভারঅল ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সবকিছু কিন্তু ওইভাবে আমরা আগাইনি। ক্রিকেটের যেই জায়গাটা আমরা যতদূর আগিয়েছি আমি বলবো এটা হলো ব্যক্তিগত কিছু প্লেয়ার, হয়তো অনেক বড় বড় স্টার আমরা পেয়েছি, সাকিবের মতো স্টার, মুশফিকের মতো বা তামিমের মতো প্লেয়াররা এগিয়েছি। ওভারঅল টিম হিসাবে যদি আমরা বলেন, আমরা যেই পরিমাণ আগানোর কথা ছিল, ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ বলেন, ক্রিকেটের কাঠামোগত বলেন, আমরা কিন্তু যেই কারণেই কিন্তু আমরা বেসটা কিন্তু গ্রাফটা কিন্তু ওভারঅল একটা স্টেবল জায়গায় রাখতে পারি না, যে কারণে কিন্তু আমরা এই স্ট্রাগলটা করছি। আমরা সাকিব, মুশফিক, তামিমরা যে পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটটাকে, এখান থেকে কিন্তু আমরা কিন্তু আবার ডে বাই ডে একটু বড় ধরনের স্ট্রাগল করছি, বিকজ অফ আমাদের যে নেক্সট জেনারেশন, নেক্সট পাইপলাইনটা, যেটা হলো হয়তো বা বিজয়, সাব্বির, সৌম্য সরকার, এরা যে ব্যাচটা ছিল, এই ব্যাচটা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু অনেক একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। যে কারণে হয়েছে কি,
আবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন থেকে যে ইয়াং জেনারেশন, ওদেরকে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়েছে। এটা কিন্তু বড় একটা ভ্যাকুয়াম মাঝখানে। আমরা কিন্তু অনেক আগে থেকে বলেছিলাম যে আমরা সবাই বলছেন, পাইলট বলেন বা বিভিন্ন যারা স্পোর্টস নিয়ে চিন্তা করে, ক্রিকেটার নিয়ে চিন্তা করে, তারা কিন্তু সবাই ছিল যে সাকিব তামিম মুশফিকের পরে যে জেনারেশন কারা বাংলাদেশকে লিড করবে, এটা যদি আমরা এখন থেকে যে ওই পাইপলাইন ওই প্ল্যাটফর্মটা তৈরি না করি, তাহলে কিন্তু আমাদের একটা বড় প্রবলেম কিন্তু সামনে আসবে। এটা অলরেডি এসে গেছে। এই স্ট্রাগলটা আমাদের করতে হবে। এখন থেকে যদি আমরা আরো ফলে চিন্তা না করি, সুদূর প্রসারী চিন্তা না করি, লং টার্ম প্ল্যান না করি, যদি আমরা চিন্তা করি কালকে চিন্তা করি বা আগামী 1 বছরের কথা চিন্তা করি, ডেফিনেটলি এটা হয়তো এই স্ট্রাগলিংটা আরো বাড়বে। আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ আমার নেক্সট 5 বছর পরে যায় কি করবো, 7 বছর পরে যায় কারা লিড করবে, বাংলাদেশ কোন জায়গায় থাকবে, এইভাবে যে লং টার্ম প্ল্যান, তাহলে হয়তো এই প্রবলেমগুলি ওভারকাম করা সম্ভব। একটু পাইলট ভাইয়ের কাছে যাই। যেমনটা আমরা অনুষ্ঠানে একেবারে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ যখন স্বাধীন হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তলাহীন ঝুড়ি বা বটমলেস বাস্কেট, বাংলাদেশের ক্রিকেট অনেকটা কি এরকম হয়ে যাচ্ছে কিনা। আপনিও বলেন বা সানোয়ার ভাইও বললো, ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার আমরা পেয়েছি। বিশেষ করে যদি বলি বা স্পেসিফিক্যালি যদি বলি, পঞ্চপাণ্ডবের কথাই আসলে চলে আসে। এরপর একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। আপনি কি আসলে একমত কিনা? সৌম্য, লিটন বা মাঝে যারা এসেছে, সাব্বির, তারা যেহেতু নিজেদের জায়গাটা তৈরি করতে পারেনি, সে কারণেই কি আসলে এই ভ্যাকিউমটা হলো? না দেখেন, বিদেশি মানুষ কি বলছেন আমার তত বেশি মাথা ব্যথা নাই। আমি নিজের বিবেচনা করতে হবে নিজের পারফরমেন্স দিয়ে, যে আসলে আমি কোন জায়গায় আছি অবস্থান করছি। অনেক বিদেশি আছেন বাংলাদেশে এসে ঘুরে যায়, সুন্দর সুন্দর ভদ্র কথা বলে যায়, বাংলাদেশ প্রমিজিং জায়গা, সুন্দর কথা বলে যায়, ভদ্রলোকের মতো কথা বলে যায়। বাট আমার কাছে এট দ্য এন্ড নিজেকে রিয়েলাইজ করতে হবে যে আসলে আমরা কোথায় আছি এবং কোথায় যাব। আমার মনে হয় যে নো ডাউট তারা ইন্ডিভিজুয়ালি বেশ কিছু ভালো প্লেয়ার, যেটা সানার বলছিল, আমি বলবো যে সাকিব তারা একটা হচ্ছে দুইটা ব্যাপার। একটা হচ্ছে প্লেয়ার আমরা ওই জায়গাতে নিজেরা তৈরি হতে পারছি না, যেটা বললেন লিটন দাসের কথা বললেন, সৌম্য বললেন, তারা অলরেডি 7-8 বছর তারা কিন্তু ক্রিকেট খেলে ফেলেছে। একটা প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ডেবিউ করে 7-8 বছর অনেক বেশি সময়। লিটন সৌম্যের কথা যেহেতু বলছিল, বা সেই ব্যাচের যারা, আপনিও বললেন 7-8 বছর খেলা হয়ে গেছে, 15 বিশ্বকাপ তারা খেলেছেন, একেবারে সেখান থেকে ধরলেও 6 বছর হয়ে গেছে। এখনো আমরা যে সিনিয়র জুনিয়র ভাগ করি বা এই শব্দটা এত বেশি চলে আসে, ক্রিকেটে কি আসলে সিনিয়র জুনিয়র বলতে এভাবে ভাগ করা ঠিক কিনা, এবং সেটা আসলে কতটা যুক্তিযুক্ত? সিনিয়র জুনিয়র হয়তো বয়সে বা আপনার এক্সপেরিয়েন্সে হতে পারে কথাটা, কিন্তু সাকিব যদি 10 রান করে সেটাও দলের জন্য 10 রান কাউন্ট হয়, লিটন 10 রান করলে সেটাও 10 রানই কাউন্ট হয় না। এটাই বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি সিনিয়ররা হয়তো মিস্টেকের মানে সম্ভাবনাটা কম করে, বিকজ তার এক্সপিরিয়েন্স এর কারণে অনেক ইম্পর্টেন্ট জায়গায় তারা হয়তো জিনিসটা কাভার করে দেয়। বাট আমি বলবো যে এখানে ন্যাশনাল টিমে খেলতে গেলে কোনো সিনিয়র জুনিয়র নেই, এখানে প্রফেশনাল জায়গা। প্রত্যেকটা প্লেয়ার 11 জনের হবে, তার নিজের অবস্থানে বেস্ট প্লেয়ার। এখানে কে জুনিয়র কে সিনিয়র ইম্পর্টেন্ট, যে জুনিয়র প্লেয়ারটা দেব হচ্ছে সে একদম রেডি হয়ে স্টেজে আসতে হবে তাকে। এখানে এসে শেখার কিছু নাই আমার কাছে মনে হয়। এবং কিছু কিছু প্লেয়ার থাকে যারা কিনা খুব আর্লি জিনিসটা পিক করে ফেলে, যেমন টেন্ডুলকারের কথা জানি যে টেন্ডুলকার 16-17 বছরে কিন্তু 30 বছরের মতো বুদ্ধি ছিল, ক্রিকেটিং নলেজ ছিল। তো এইরকম আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদেরও কিছুটা ঘাটতি আছে। আমি বলবো প্লেয়াররা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করে নাই, বিকজ আমরা আমাদেরকে নিয়ে ভাবছি যে আমরা আমাদের দেশে ভালো খেলবো, শেষ। কিন্তু আপনি কি সবসময় ড্রিম দেখতে হবে যে আমি ইন্টারন্যাশনাল যখন ডেবিউ হয়েছে তখন আমি দেখতে হবে ইন্টারন্যাশনাল প্লেয়াররা কত ভালো পারফর্ম করে, ওদের পারফরমেন্স থেকে টাচ করার জন্য আমাকে দৌড়াতে হবে। তাহলে আমি যদি ওদের পিছনে চিন্তা করি তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার পারফরমেন্স ইমপ্রুভ করবে। তো যাই হোক, আমার কাছে মানে দুটা জায়গায় তো প্রবলেম। একটা হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন, প্লেয়ারদেরকে কি করে তৈরি করব, এবং পরিবেশ, এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। যেমন সাপোজ এক্সাম্পল, আপনি আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে 12টা টিম খেলে, এই মুহূর্তে 12টা প্রিমিয়ার লিগের টিম আছে। এমনি আমরা জানি যে ওয়ার্ল্ড ক্রিকেটে জানি আমাদের মানটা ভালো না। যেমনটা ধরেন অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করা যায়, বাংলাদেশ কিন্তু অনেক পিছের দিককার একটা দল ইন্টারন্যাশনালি। তো এখন সাকিব তামিমদের মতো প্লেয়ার আমরা এমনি পিছিয়ে আছি। 12টা দলে যদি একটা একটা করে প্লেয়ার ভাগ করে দেন এবং 12টা টিমে যদি এরকম খেলা হয়, তাহলে মানটা কত খারাপ হলো। এই স্ট্যান্ডার্ড মানের সাথে যখন আপনি লিগ খেলছেন, লিগ খেলার পরে আপনার ইমপ্রুভমেন্টটা কোথায় হবে? এইখানে আমার কাছে মনে হয় যে দেখেন আপনি এতগুলো দল নিয়ে খেলা হয় না। আমি এটা বলছি যে এই 12টা দিন দল নিয়ে যখন খেলবেন তখন আলটিমেটলি লিগের মানটা 1 থেকে চলে আসছে 5-এর দিকে, নিচের দিকে, একদম বিদেশের সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসের মতো খেলা। এরপরে আপনি যখন পাকিস্তানের মতো টিমের সাথে আপনি যখন খেলবেন, মেন টিম ধরেন শাহিন শাহ আফ্রিদি বা মানে মেন টিম যখন খেলবে, এই বোলিং এর এগেইনস্টে যখন ঢাকা লিগ খেলার পরে ওই বোলিং এর সাথে খেলবেন, ওখানে 5টা বোলারই আপনার কোয়ালিটি বোলার, তো পারফরমেন্সটা আসতে হবে না। আমার কাছে মনে হয় যে কনসেপ্ট চেঞ্জ করতে হবে। আপনার ডিজিটাল যুগ, আপনি চিন্তা করতে হবে কি করে ইমপ্রুভ করা যায়। আমার কাছে ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় যে 6টার বেশি টিম করা উচিত না, দরকার ডাবল লিগ খেলবে কোয়ালিটি প্লেয়ার দিয়ে।
কোয়ান্টিটি দিয়ে ইম্পর্টেন্ট না, কত কোয়ালিটি ক্রিকেট খেলছে সেটা ইম্পর্টেন্ট। আইপিএল এ আমার কাছে মনে হয় যে অনেকগুলো টিম বানাতে পারবে ইন্ডিয়া, নাহলে 30টা টিম বানাতে পারবে, যত প্লেয়ার আছে। কিন্তু 30টা বানালে কোয়ালিটি ফলো করবে। যত আপনি বুয়েটে কেন ভালো স্টুডেন্ট পড়ে, এখন লাখ লাখ ছেলে মানে পরীক্ষা দেয়, কিন্তু কোয়ালিটি কয়েকটা মানুষ সুযোগ পায়, তারাই ব্রিলিয়েন্ট হয়ে বেড়ায় একবারে। আপনি যখন ওইখানে ঢুকতে হলে আপনি কোনো কোচ, প্রিমিয়ার লিগ খেলতে হলে আপনি ওরকম মান হতে হবে যে আমি প্রিমিয়ার লিগ খেলি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তো সেই ঢাকা প্রিমিয়ার লিগ। তো এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্রাইটেরিয়া করা আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাবেন, দেখবেন যে খেলা হয় না, এলিগেশন লিগ নাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 10টা করে 12টা করে প্রিমিয়ার লিগের টিম আছে। আপনি বলেন তো একটা ডিস্ট্রিক্টে প্রিমিয়ার লিগে যদি 150 প্লেয়ার তারপর ঢাকা লাগবে, তো 150টা প্লেয়ার কি প্রিমিয়ার লিগের আছে? 1 নম্বর টিম যখন 12 নম্বরের সাথে খেলে, তার মানে সকালে রাত্রে এসে আরামে ঘুমাচ্ছে, জানে তো কালকে সকালে জিতবই। এরকমটা না হয় যদি এমন হতো যে কালকে একটা অপোনেন্ট আছে, এমন একটা অপোনেন্ট যে আমার ঘুম আরাম করে দিচ্ছে, জিতে দেবে বলে, তো তার মানে আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আপনি প্রেশার নিচ্ছেন, আপনি নিজেকে ইমপ্রুভ করছেন। তো আমার কাছে মনে হয় যে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে অনেক সুন্দর সুন্দর প্ল্যান করতে হবে। এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় যে অনেক অপরচুনিটি আছে প্রত্যেকটা স্পোর্টসেই, বাট আমাদের টপ ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে ফেলিয়ার। আমার কাছে মনে হয় আমরা ভালো কাজ করছি না, এটা দেশের সাথে পাইলট ভাই, এই ফেলিওরটা আসলে কেন না। হচ্ছে? আমরা আগে দেখেছি ক্রীড়াঙ্গনের বাইরের মানুষরা বোর্ডে থাকতেন, এখন তো আর সেটা বলা যায় না, এবং এই বোর্ডে অনেকদিন ধরে দায়িত্বে আছেন এবং খেলোয়াড়রাও এটার সাথে যুক্ত, তাহলে কেন হচ্ছে না? প্রত্যেকটা প্লেয়ার হয়তো 17-18 বছরের প্রফেশনাল লিগ খেলা শুরু, তার ক্যারিয়ারটা 35 বছর পর্যন্ত যায়। এই 16 থেকে 17 থেকে 25 বছর পর্যন্ত সে কিন্তু খেলার মধ্যে মনোযোগ থাকার কারণে সে পড়ালেখা, ম্যাক্সিমাম প্লেয়াররা পড়ালেখা করতে পারে না, বিকজ আমাদের অপরচুনিটি কমে যায়। তো যারা যারা ভালো পড়ালেখা করে তারা নিশ্চয়ই ভালো জায়গায় যে জব করে। আপনি দেখবেন কেউ ব্যাংকে, কেউ বড় কোম্পানিতে যে জব করছে, খেলাটাকে অল্প খেলেছে। তো যখন ম্যাক্সিমাম প্লেয়াররা দেখবেন যে যখন খেলা ছাড়া পরে রিটায়ারমেন্টে যায় 35 পরে, তখন কিন্তু দেখা হলো তার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড নাই, ফলে তখন কি হয়, সে তখন একটা সেল্টার খুঁজে। ব্যবসা করতে গেলে ব্যবসায় পিছিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু মেধাবী লোক আছে, প্লেয়ার আছে যারা মেধাবী ব্যবসা করতে পারে, জানে। বেশিরভাগ খেলোয়াড়ের বিষণ্ণতায় ভুগে তখন, এই যে বিকজ পড়ালেখার এডুকেশন না থাকার কারণে খেলার শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো তার, কিন্তু আপনি যখন একটা জব করবেন কোথাও, তখন কিন্তু আপনি কিন্তু কোয়ালিফিকেশন কিছুটা লাগে। সেই জায়গাতে যখন আপনি ঘাটতি থাকছে, তখন 35 বছর পরে যখন রিটায়ারমেন্টে যাচ্ছে না, আপনি প্রত্যেক মাসে হয়তো দেখা হলো যে 3 লাখ টাকা 5 লাখ টাকা করে ইনকাম করছেন, আপনি পুরোটা কলাপস করে গেলেন, দাম করে পড়ে গেলেন। 35 বছর পরে যখন আপনি আর খুঁজেও পাচ্ছেন না কোথায় কি করবো, ব্যবসা করতে গেলে তো আমার আগে তো 10 বছর আগে আমার বন্ধুরা ব্যবসা শুরু করছে, তারা তো অনেক এগিয়ে গেছে। আমি তো ব্যবসা শুরু করতে যে প্রথমে একটা হোজত খেয়েছি, ধরা খেয়ে গেছি, ব্যবসার নলেজ নাই। তো সে তখন করে কি, তখন চিন্তা করে আমি একটা জব করি কোথাও। আমাদের বোর্ডে আমার কাছে মনে হয় যে আমাদের ম্যাক্সিমাম খেলোয়াড়রা কিন্তু যদি দেখেন আপনি, তাদেরকে আমি ছোট করছি না, বিকজ হচ্ছে তারা আলটিমেটলি একটা শেল্টার খুঁজছে, যে যেখানে আমি কাজ করব, একটা শেল্টার খুঁজছে ক্রিকেট বোর্ডে, এবং এই শেল্টার নিয়ে হয়তো তারা ক্রিকেট বোর্ড আছে। বাট তাদেরকে অনেক মেধাবী প্লেয়ার আছে আমার কাছে মনে হয় যারা এখানে জয়েন করেছে, তাদেরকে সুন্দর একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে তাদের মেধাটাকে ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আপনি জয়েন করালেন, কিন্তু আপনি যদি তাদের মধ্যে ঘাড়ের মধ্যে যদি বস্তা না দেন, সে তো দৌড়াবে না ওয়েট নিয়ে। আপনাকে তো টার্গেট দিতে হবে যে তোমাকে নিয়েছি 6 মাস, তুমি এখন এই পিরিয়ড আছে, নেক্সট তোমার কাজ হচ্ছে আমি আস্তে আস্তে তোমাকে এইভাবে করবো। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, বাংলাদেশে আমরা বলতে পারবেন যে আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করেছি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল একটা আম্পায়ার তৈরি করেছি। আমাদের যারা শুধুমাত্র ডোমেস্টিকে যখন বাংলাদেশে খেলা হয়, তখনই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আম্পায়াররা আম্পায়ারিং করে, তখন আমাদের ম্যাচ রেফারি করে। কিন্তু কখনো ওয়ার্ল্ড কাপের মতো জায়গা দেখেছেন যে একটা আম্পায়ার রিপ্রেজেন্ট করতে, ওয়ার্ল্ড কাপের মতো জায়গা দেখেছেন যে একটা ম্যাচ রেফারিতে, ওয়ার্ল্ড কাপের মতো জায়গা দেখেছেন যে একটা কিউরেটরে যেতে। তো সব জায়গায় এটা একটা কালচার, স্পোর্টস একটা কালচার। শুধু প্লেয়ার তৈরি করবো না, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করবো। আমাদের যখন ঘরোয়া লিগে যখন আপনার ডিসিশন মেকিং হয়ে থাকে যে কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল রানস হবে, আগে থেকে ডিসিশন মেকিং থাকে, তো কোচেরও তো চ্যালেঞ্জ থাকে না, বিকজ আপনি ভালো কোচ নেওয়ার দরকার নাই, আপনি তো জানেন যে কোন টিম রেজাল্ট করবে, কোন টিম হারবে, কোন টিম কি করে। তো ফলে আপনি যে ভালো কোচ পিক করবেন, যাকে পিক করে আপনি ন্যাশনাল টিমে নিয়ে আসবেন, তাকে তার মানে তার কোয়ালিটি দেখে, সেটাও তো আপনি পিক করতে পারবেন, বিকজ খেলার মধ্যেই তো আপনার মানে আমি বলবো যে মানে বুঝতেই পারছেন কি আছে ঘটনাটা। তো সেইখানে যখন হবে কোয়ালিটি কোচ এবং খারাপ কোচের তো আপনি পার্থক্য বুঝতে পারছেন না। আপনি যখন ঢাকা লিগের মতো জায়গায় কোয়ালিটি, আপনি একটা 6 নম্বর টিম কাগজে কলমে, কিন্তু কোচটা এমন একটা পারফরমেন্স করলো, 2 নম্বর বানিয়েছে বা 1 নম্বর পেয়েছে, তাকে তো আপনি সুন্দর একটা ভালো একটা সুযোগ করে দেবেন যে আসো ন্যাশনাল টিমে আসো, এই টিমে আসো তুমি। তো এই পুরা আমার কাছে মানে প্রসেসিং, সেই প্রসেসিং এ আমাদের মানে প্রচুর গলদ আছে। পাইলট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলার নতুন খেলার সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সানোয়ার ভাই এবং আলফাজ ভাইকে নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। কেন আসলে এগোচ্ছে না, কি করা প্রয়োজন, এই সব কিছু নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার, আমার সাথে দুজন গেস্ট আছেন সানোয়ার হোসেন এবং আলফাজ আহমেদ।
আমরা কথা বলছিলাম স্বাধীনতার 50 বছর আমরা পূর্ণ করেছি, বিজয়ের 50 বছরও আসছে, ক্রীড়াঙ্গন আসলে কতটা এগিয়েছে ওভারঅল সেই বিষয়টা নিয়ে একটু আলফাজ আহমেদকে দিয়ে শুরু করতে চাই। ক্রিকেট নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, ফুটবলের কথাও একটু বলতে চাই। আপনি যেটা এর আগেই বলেছেন, বিরতির আগে যখন আমরা কথা বলছিলাম, আপনি বললেন যে 2003 সালে আপনারা সাফ জিতেছেন, 6 ফাইনাল খেলেছেন, এরপর একটা গ্যাপ। আমরা গেল 6টা-7টা সাফ গেমসের কথা যদি বলি, যেটা আমরা আসলে মেইন টার্গেট করি সেটা সাফ, এবং এই অঞ্চলের বিশ্বকাপও সাফকেই বলা হয়। আমরা গ্রুপ পর্বই পেরোতে পারছি না। এখনকার প্লেয়ারদের কথা যদি আমরা বলি, তাদের কিন্তু ফিটনেস লেভেল অনেক বেশি বেড়েছে। আপনাদের সাথে যদি আমরা তুলনা করি, ফিটনেস লেভেলের দিক থেকে ঘাটতি নাই বললেই চলে। শুধুমাত্র কি আসলে স্কিলের কারণেই বাংলাদেশ দল পিছিয়ে যাচ্ছে, বা অন্যান্য দলগুলো যতটুকু এগিয়েছে আমরা আসলে কেন এগোতে পারিনি? ফল তো সে কথাই বলছে যে আমরা খুব একটা এগোতে পারিনি। আসলে আমরা বাংলাদেশের ফুটবলের যে জোয়ারটা, যে লাস্ট 2004-এ আমরা যে 3-4-এ আমরা সাফ চ্যাম্পিয়ন হলাম, তখন কিন্তু বাংলাদেশ টিমটা আসলে এই 26-এর ভিতরে আমাদেরকে গণায় ধরতো। আমরা সবসময় ফেভারিট টিম হিসেবে যেতাম। আমাদের ওই সময়টার পরে আমরা 2006-এ যখন ভারতের সাথে বাংলাদেশি ফেভারিটের তকমাটা পেত, অন্যরা পিছিয়েই থাকতো, হেরে গেলাম ইন্ডিয়ার সাথে। জি, তখন ফেডারেশনে যারা ছিল তখন তারা বললো যে আমরা ঠিক শুনতে পাচ্ছি না আলফাজ ভাইয়ের কথা, কারিগরি ত্রুটির কারণে আমরা যুক্ত করতে পারছি না আলফাজ আহমেদকে। আমরা এই প্রশ্নের উত্তর নিব, সানোয়ার ভাইয়ের কাছে যাই, আর তার মধ্যে আমরা আলফাজ আহমেদকে যুক্ত করে নিতে চাই। আলফাজ আহমেদ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আমরা বলুন। আসলে ওই সময়টাতে আমরা ফুটবলের ফেডারেশন যারা ছিলেন 2006-7-এ, তখন আসলে ন্যাশনাল টিমটাকে বললো যে এদেরকে দিয়ে আর হবে না, নতুন করে চিন্তা করতে হবে। আসলে ওই জায়গাটাই আমার মনে হয় যে গলদ ছিল, যে আসলে সিনিয়র টিমের পাশাপাশি আমাদের যে পরের ব্যাচ ছিল, কাঞ্চন, মনে করেন টিটু, পারভেজ বাবু, সুজন, আমাদের পরের ব্যাচ যারা ছিল, ওদের সহ টিমটাকে বাইর করে দিত আর কি। টিমটাকে বের করে নতুন ব্যাচ দিয়ে ন্যাশনাল টিম শুরু করলো। আসলে ওই জায়গাটাই আমরা মনে হয় যে ফল্ট করেছে বাংলাদেশ টিম, যে তখন যদি সিনিয়র প্লেয়ারদের রেখে কিছু কিছু জুনিয়র প্লেয়ার সারা বিশ্বে যেরকম হয়, সিনিয়র জুনিয়র একটা সংমিশ্রণ যদি ঘটানো যেত, তাহলে আমার মনে হয় যে এরপরে কিন্তু আমরা আর সাফের ফাইনালও যেতে পারিনি, সেমিফাইনালও যেতে পারিনি। এই 18 বছরে আমরা ফাইনাল পর্যন্ত, ফাইনালের চোখই দেখিনি। আসলে এখানে আসলে আমাদের একটা বিশাল বড় ভুল হয়ে গেছে আমি মনে করি। যেমন আমাদের এখন বাংলাদেশের ন্যাশনাল টিমে কোনো প্লেয়ার নেই, কারণ প্রতিটা ক্লাব 4টা করে বিদেশি খেলোয়াড় আনে, এবং মেইন জায়গার গোলকিপার, আপনি স্টপার ব্যাক, মিডফিল্ডার, স্ট্রাইকার, 3টা ভালো পজিশনের সব প্লেয়ার কিন্তু নিয়ে আসে সবগুলা ক্লাব। এখানে আমাদের সব দেশীয় খেলোয়াড়রা বসে থাকে, যার কারণে ভালো প্লেয়ার বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এখন আসলে ফুটবল ফেডারেশন বুঝতেছে, সবাই ক্লাবগুলো বুঝে, বাংলাদেশের সব মানুষই বুঝতেছে যে আমাদের এখন বর্তমানে খেলোয়াড় সংকট, যার কারণে আমরা কিংসলেকে নিয়ে খেলার জন্য চিন্তা করছি। জামাল ভুঁইয়া খেলছে গত 5 বছর ধরে, গাজী একজন আসছে ডিফেন্ডার, আরো বিদেশ থেকে খেলোয়াড় আনতে চাচ্ছে। আসলে আমাদের দেশে এখন প্লেয়ার সংকট, এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, আমাদের ন্যাশনাল টিম আরো শক্তিশালী হবে কিভাবে, সেই চিন্তা আসলে করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আলফাজ ভাই, সেটা এখন পর্যন্ত তাহলে করা হলো না কেন? আমরা যদি বিগত সময়টার কথা বলি, ফুটবল বাফুফেতেও তো আসলে লম্বা সময় ধরেই এখন যারা আছেন তারা আছেন, কেন করা হচ্ছে না, বা এগিয়ে নিতে হলে কি করা উচিত? আমরা সবসময় বলি যে তৃণমূলে জোর দিতে হবে, পাইপলাইন শক্ত করতে হবে, করা হচ্ছে না কেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশন একা সম্ভব না। যদি সব ক্লাবগুলো মিলে ফেডারেশনে বসে যদি চিন্তা করে যে আমাদের ফুটবল ডেভেলপ করতে হলে আমাদের কি করতে হবে, তাহলে কিন্তু আসল জিনিসটা বেরিয়ে আসে, এবং প্রতিটা ক্লাবই চায় তাদের ক্লাবের সাফল্য। আসলে ক্লাবের সাফল্যের পাশাপাশি দেশের সাফল্য কিভাবে আসবে, এই চিন্তাটা যদি করে ক্লাব এবং ফুটবল ফেডারেশন বসে, তাহলে আমার মনে হয় যে সহজ উপায় বেরিয়ে আসবে। সানোয়ার ভাইয়ের কাছে যাই। তৃণমূলের সমস্যা, পাইপলাইনের সমস্যা, এগুলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বহু বছর ধরেই আছে। ক্রিকেটে এই জিনিসটার কিছুটা হলেও কমতি ছিল, কারণ ক্রিকেটে টাকা পয়সার খুব একটা সমস্যা নাই, আমরা এটা জানি। বা বিসিবি বা পুরো বিশ্বেরই অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে টাকা পয়সার খুব একটা সমস্যা হওয়ার কথা না, এবং পাইপলাইনেও খেলোয়াড় নাই, এই কথাটা আমরা রিসেন্টলি শুনছি। এইখান থেকে আসলে উত্তরণের উপায় কি? আপনার কাছে কি মনে হয়, কিছু দেখছেন ভবিষ্যৎ?
না দেখেন, বা আপনি যেটা বললেন ফাইন্যান্সিয়ালি ডেফিনেটলি ক্রিকেট বোর্ড অনেক রিচ, ওয়ান অফ দ্য রিচেস্ট। বাফুফে অনেক সময় বলে যে টাকা পয়সার সমস্যা, স্পন্সর যদি আসতো সেক্ষেত্রে এটা করতে পারতো, ওটা করতে পারতো। ক্রিকেট বোর্ডের তো আসলে সেটা বলারও সুযোগ নাই। জি ক্রিকেটে এই সমস্যাটা নেই, এই সমস্যাটা নেই। তো যে জিনিসটা বললেন যে আমাদের প্রবলেম কোন জায়গায়, যে আমরা দেখেন একটা লম্বা সময় পার হয়ে গিয়েছি কিন্তু সাকিব মুশফিক আমি এই একটা গ্রুপ দিয়ে এক পারফরমেন্সের বেস করে কিন্তু আমরা লম্বা সময় পার হয়েছি। এর মাঝখানে যে প্লেয়ার গুলি ছিল, যারা তৈরি হওয়ার কথা ছিল, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, ওরা কতটুকু প্রিপেয়ার্ড হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসছিল, এটার কারণটা কি? আমরা হয়তো অনেক চিন্তা করি ফরেন কোচ নিয়ে, ফরেন কোচ হয়তো আমরা ন্যাশনাল টিমে সার্ভ করবে, কিন্তু রুট লেভেলে কোচিং করাচ্ছে কারা? রুট লেভেলে যারা কোচিং করাচ্ছে, যারা যে প্লেয়ার গুলি তৈরি হয়ে আসছে, আপনি দেখেন টেস্ট ক্রিকেটে আসতে কিন্তু আমাদের টেকনিক্যালি যে প্রবলেম গুলি আসছে, এটা কিন্তু আমরা কিন্তু এই লাস্ট বিগত বেশ কিছু টেস্টে পাকিস্তানের সাথে যখন টেস্ট খেলতে গিয়েছিলাম, যখন পিঙ্ক বল ইন্ডিয়াতে খেলতে গিয়েছিলাম, টেকনিক্যালি যে আমাদের ফাস্ট বোলিং এর এগেইনস্টে যে দুর্বলতা, রিয়েল যখন স্পিনার হয় তখন দুর্বলতা, এগুলি কিন্তু দেখা যায়। এটার রিয়েল কারণটা কি? আমরা যখন এইচ লেভেল থেকে তৈরি হচ্ছে আন্ডার 15, আন্ডার 17, ওই জায়গায় কিন্তু শেখার জায়গা, ন্যাশনাল টিম তো আর শেখার জায়গা না, এখানে এসে পারফর্ম করার জায়গা। এখানে ফুললি কতটুকু প্রিপেয়ার্ড হয়ে মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি ইন্টারন্যাশনাল এই লেভেলে পারফর্ম করার জন্য তৈরি হয়ে আসছি, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে প্ল্যাটফর্মটা তৈরি করার জায়গা, ওই জায়গাগুলি আমরা যদি প্রপারলি যদি সেট করে না, প্রপারলি আমাদের ব্যাচটা তৈরি করতে না দিতে পারি, যে প্লেয়ার গুলি আসছে, যে ওরা সে স্ট্রাগল করবে। এটা হলো প্লেয়ারদের একটা সীমাবদ্ধতা। এটা আমি নট অনলি কোচ বা ম্যানেজমেন্টের কথা বললাম একটা পার্ট, আরেকটা পার্ট আছে প্লেয়ারদের পার্ট। প্লেয়াররা কিন্তু জানে আমরা এখন ইন্টারন্যাশনাল কাজের সাথে খেলবো, কিন্তু ওদের নিজস্ব অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু মুশফিক সাকিবরাও কিন্তু এর মাঝখানে এসেই কিন্তু ওরা পারফর্ম করেছে, এরা কিন্তু নিজেকে এস্টাবলিশ করেছে, সব পরিবেশ দিয়ে পারফর্ম করেছে। ওরা কিন্তু এক্সট্রা যে হার্ড ওয়ার্কটা করেছে, এক্সট্রা যে ডিটারমিনেশনটা ছিল, ওদের লাইফস্টাইল দেখেন, ডিসিপ্লিন, লাইফ ডিটারমিনেশন, হার্ড ওয়ার্ক, এইটা মনে হয় ইয়াং জেনারেশন, আমাদের যে মাঝখানে যে জেনারেশন যারা হয়তো আমি সানোয়ার ভাই একটু থামাতে চাই আপনাকে এই জায়গাটায়, একটু থামাতে চাই। আমরা সবসময় বোর্ডের কথা বলি যে বোর্ডের আরো বেশি উদ্যোগী হওয়া দরকার ছিল, তৃণমূলে যাওয়া দরকার ছিল, বা পাইপলাইনে খেলোয়াড় তুলে আনা দরকার ছিল। যাদেরকে তুলে আনছে, আপনি মাত্র যেটা বললেন, সাকিব মুশফিকরা আসলে যে পরিমাণ পরিশ্রম করেছে, নিউ বাঞ্চদের সেই পরিমাণ ক্ষুধাতে কি আসলে সমস্যা আছে কিনা? বিশ্ব কাতারে যেতে হবে বা সেরাদের সেরা হতে হবে, সেই তাগিদটা কি কিছুটা হলেও কমে যায় কিনা? একটা লাইফস্টাইলে যখন তারা পৌঁছে যায়, সেই জায়গাটা কি সমস্যা তৈরি করে কিনা? অবশ্যই, মানে আমরা ছোট পড়তাম না, বা এম ইন লাইফ, আপনার টার্গেটটা কোন জায়গায়, আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান। কেউ কেউ হয়তো হয়তো ন্যাশনাল টিমে খেললো, এটাই অনেক বড় প্রাপ্তি। কেউ হয়তো কোনো মতে আমি হয়তো কিছুদিন ম্যাচ খেললাম, টেস্ট খেললাম বা ওয়ান ডে খেললাম, এটাই আমি সিরিজ পাই, বাংলাদেশ টিমে খেলেছি। আর কারো টার্গেট থাকে বাংলাদেশের এক নাম্বার তো হবে, ওয়ার্ল্ডের এক নাম্বার, এটা অনেক বড় ব্যাপার। আমি নিজেকে কোন জায়গায় টপ লেভেলে নিজেকে নিয়ে যেতে চাই, এটা একটা বড় ব্যাপার। এই টার্গেট যদি না থাকে, তাহলে কিন্তু আপনি হয়তো মাঝারি মানের প্লেয়ার হবেন, তাহলে হয়তো সাকিব হতে পারবেন না, তাহলে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা হতে পারবেন না। এটা একটা বড় প্রবলেম, যেটা হয়তো আমাদের প্লেয়ারদের মাঝখানে গ্যাপ অবশ্যই আছে। না হলে আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের ফার্স্ট উইকেট নাই, আমাদের হয়তো মাঠের প্রবলেম আছে, এর মাঝখানেও কিন্তু অনেকেই কিন্তু এক্সট্রা হার্ড ওয়ার্ক করে নিজেকে কিন্তু আপডেট করা সম্ভব। আপনি ফিজিক্যালি ফিটনেস এর কথা বলেন, এক্সট্রা জিম এর কথা বলেন, বা এই জায়গাগুলি কিন্তু আমাদের ল্যাকিং আছে। এই জায়গাগুলি যদি না হতো, তাহলে কিন্তু আমরা নাসিরের মতো, এবং প্লাস হলো আপনার ডিসিপ্লিন লাইফ, আপনি কতটুকু ডিটারমিনেশন, নাসিরের মতো প্লেয়ার হয়তো ওর পার্সোনাল লাইফ বলেন, সাব্বিরের পার্সোনাল লাইফ বলেন, ডেডিকেশন বলেন, এই জায়গাগুলি কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়েছে। বোর্ড তো কিছু ট্র্যাকিং আমাদের অবশ্যই আছে, সবসময় আমরা আলোচনা সমালোচনা করছি, বোর্ড হয়তো কিছু করছে কিছু করছে না, লিমিটেশন আছে, কিছু বলছে, কিন্তু আমাদের প্লেয়ারদের লিমিটেশন আছে। এই জায়গাগুলো ওভারঅল সবকিছু চিন্তা করতে হবে, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট সবকিছু মিলে তো আগাতে হবে। এই জিনিসটা একটু আলফাজ ভাইয়ের কাছে জানতে চাই। যখন খেলোয়াড়রা স্টার হয়ে যাচ্ছে, তাদেরকে সবাই চিনছে, জানছে, এবং তারা যখন আসলে ক্লাবগুলোর সাথেও চুক্তিবদ্ধ হয়, অনেক টাকা পায়, খুব একটা কম যে পায়, ক্রিকেটারদের চেয়েও ফুটবলাররা দেখা যায় ক্লাবের কাছ থেকে অনেক বেশি টাকা পায়। যখন এই অর্থনৈতিক সমস্যাগুলো দূর হয়ে যায়, স্টার হয়ে যায়, মানুষ চিনে যায়, তখন কি ফুটবলারদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করে যে ক্ষুধাটা থাকা দরকার, নিজেদেরকে উন্নয়ন করা দরকার প্রতিটা ক্ষেত্রে, সেই জায়গাটা কি আসলে ব্যাহত হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই এখানে আসলে সীমিত খেলোয়াড় থাকার কারণে আপনার তারা আর কি এত নিজেকে মনে করেন যে একটা স্টার মনে করছে। খেলোয়াড় সংকট আমি মনে করি। এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে যে কজন আছে, দেখা গেছে 10 জন খেলোয়াড় হয়তো বা তাদের মূল্য বেশি। এখানে 10 জন খেলোয়াড়কে 6টা ক্লাব 8টা ক্লাব চ্যাম্পিয়ন ফাইট দিতেছে। এই 6টা থেকে 10টা খেলোয়াড় নিয়ে কিন্তু টানাটানি হচ্ছে। এখানে যদি 50টা খেলোয়াড় থাকতো,
তাহলে কিন্তু তাদেরকে নিয়ে এত মাতামাতি হতো না, তারাও আরো বেশি সিরিয়াস থাকতো, তারাও আরো ভালো খেলতে চাইতো, মানে নেক্সট ডে আরো বেশি কন্ট্রাক্টের জন্য তারা আরো বেশি পরিশ্রম করতো। জি। এবং ন্যাশনাল টিমের যে ফাইটটা যদি থাকতো, ন্যাশনাল টিমে 20টা প্লেয়ার যদি 40টা থেকে 50টা খেলোয়াড় থাকতো, তাহলে দেখতেন যে তাদের পরিশ্রম আরো বেড়ে যেত, তারা তাদের লক্ষ্য আরো বেশি যেত যে আমার ন্যাশনাল টিমে খেলতেই হবে। এই যে কম্পিটিশনটা ফুটবলে গত 10 বছর ধরে একেবারেই নাই, যার কারণে এখন সীমিত খেলোয়াড়ের কারণে আসলে ন্যাশনাল টিমেও রেজাল্ট নাই। কারণ যারা আছে তারা মনে করছে যে আমিই খেলবো, আমাকে বাদ দিতে পারবে না, আমার পিছনে কোনো ব্যাকআপ নেই। এই একটা কারণে আমি মনে করি যে ন্যাশনাল টিমের এই করুণ দশা। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, এবং শর্ট টার্মে আমরা খুব বেশি চিন্তা করি, সেটা ফুটবলের কথাই বলি, ক্রিকেটের কথাই বলি, বা অন্যান্য ডিসিপ্লিনের কথাই বলি, সেটা কি আসলে বাংলাদেশকে টেনে ধরছে কিনা এই বিষয়ে আমাদের দুজন অতিথির কাছে জানবো। দর্শক, তবে একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, সাথে থাকুন, ফিরছে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের, আমার সাথে আছেন সানোয়ার হোসেন এবং আলফাজ আহমেদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম 50 বছরের দেশে ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বা অন্যান্য ডিসিপ্লিন বলুন, যতটুকু এগোনো দরকার ছিল ততটুকু এগোয়নি। আমি সানোয়ার হোসেনকে দিয়ে শুরু করতে চাই এই পর্বটা, যেটা আমরা বিরতির আগে আসলে হিন্টস দিয়েছি যে আমরা যতটুকু এগোতে পারার কথা ছিল সেটা এগোতে না পারার পিছনে শর্ট টার্ম গোল আসলে কতটা দায়ী। আমরা সবসময় এই সামনেই যে খেলাটা আছে বা সামনেই যে ট্রফিটা আছে, যে টুর্নামেন্টটা আছে, সেটাতে ভালো করার দিকেই আসলে মনোযোগ দেই। লং টার্ম যে প্ল্যান বা প্রস্তুতি, সেই জায়গাটাতে আমাদের ঘাটতি থাকে। আমরা সবসময় স্পটলাইটের পেছনে ছুটি, সেটা আসলে কতটা দায়ী? আসলে যে কোনো স্পোর্টসে কিন্তু শর্টকাট কোনো রাস্তা নেই। আপনি যে কোনো শর্টকাট কোনো ওয়েতে আপনি কি সাকসেস পাবেন, হয়তো সাডেন একটা দুইটা সাকসেস পাবেন, লং টার্ম হবে না, টিকে থাকবে না। লং টার্ম প্রসেস থাকতেই হবে, এটা যে কোনো ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে আপনি একটা ইন্ডিয়ার কথা এক্সাম্পল হিসেবে ধরেন, ইন্ডিয়াও কিন্তু একটা সময় ছিল হোমে খুব অনেক বেশি সাকসেস ছিল, পিন উইকেট তৈরি করে সাকসেস পেতো, ম্যাচ জিততো, এওয়েতে যেত সাকসেস পেতো না। কিন্তু যখন শুধু এমআরএফ পেস একাডেমি থেকে যে কজন পেসার তারা পেয়েছেন, যেভাবে দেশের বাইরে গিয়ে তারা টেস্ট জিতছে, সেটা তো ওই পেস একাডেমি থেকে পাওয়া পেসারদের উপর ভিত্তি করে অনেক দূর এগিয়ে গেছে সেই দেশের ক্রিকেট। একটা একাডেমি নট অনলি এটা না, আপনি পুরো ওভারঅল এক্সাম্পল হিসেবে বললাম চেঞ্জ করেছে, যেটা হলো হ্যাঁ, যেরকম ওদের যে ডোমেস্টিক উইকেট যেগুলিতে খেলা হতো, ওইখানে কিন্তু ফাস্ট বোলিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করেছে, যেখানে কি হয়েছে ফাস্ট বোলার তো তৈরি হয়েছে, সেম ওয়েতে ব্যাটসম্যানদের টেকনিকও তৈরি হয়েছে, ফাস্ট বোলিং এর এগেইনস্টে, সুইং এর এগেইনস্টে, বাউন্সার এগেইনস্টে কিভাবে ব্যাটিং করতে হয় ওইটা ইমপ্রুভ করেছে। এটা কিন্তু ওভারনাইট হয় না, এটা 8-10 বছর সময় লেগেছে। সেম ওয়ে আমরাও যদি প্ল্যান করে, ডেফিনেটলি আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। আমাদের যদি আমরা ট্যালেন্ট আছে দেখে কিন্তু আমরা আন্ডার 19 চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমরা কিন্তু ওইখান থেকে ট্যালেন্ট, অবশ্যই আমাদের ট্যালেন্ট আছে, এই লেভেলে কিন্তু আমরা সবসময় ভালো পারফর্ম করে আসছি, কিন্তু ওইটাকে কিভাবে নার্সিং করে টপ লেভেলে নিয়ে যাওয়া যায়, একটা হলো আমরা প্রপার ওয়েটা জানি না, আমাদের প্লেয়ারদের ডিটারমিনেশন কম থাকে। দেখেন আমরা 2000 টেস্ট পেয়েছি, 2000 টেস্ট পাওয়ার পরে কিন্তু আমরা পাকিস্তানের সাথে প্রায় 20 বছর পরে টেস্ট খেলাম, পাকিস্তানের সাথে যে টেস্টটা খেললাম লাস্ট টেস্টটা, এটা দেখেন আমরা 2000 যখন আমার ডেবু টেস্ট ছিল 2001-এ নিউজিল্যান্ডে, আমার ডেবু টেস্ট ছিল, ওইখানে কিন্তু আমরা 2 দিন 20 জন খেলা হয়নি। থার্ড ডে তে যখন খেলা শুরু হলো, তার আমার মনে হচ্ছে ম্যাচটা ড্রই হয়ে যাবে, কিন্তু এট দ্য এন্ড টা ম্যাচটা অনায়াসে হেরে গিয়েছিলাম। সেম দেখলাম এই আবার এতদিন পরে পাকিস্তানের সাথে একই ধরনের 20 বছর পরে একই রকমের সিনারি। তা এইটা আমি বলছি এই কারণে, ডেফিনেটলি আমরা হয়তো এরকম ক্রিকেট এরকম হতে পারে, এক পার্টিকুলার ডেপ যেতে পারে, কিন্তু আমাদের এটা রেগুলার বেসে হচ্ছে, এটা আসলে আমাদের গুড সাইন না। আমি এই জায়গাটা বলতে চাচ্ছি, যেটা হলো আমাদের পাকিস্তানের টেস্টের কথা যেহেতু বলছেন, পাকিস্তান টেস্ট সিরিজটা শেষ হওয়ার পর নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল, এবং মুমিনুল হক তিনি বলে গেছেন যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো খেলতে হলে আরও সময় দিতে হবে, আরও অনেক কিছু শেখার আছে। এই গল্পটা আমরা গেল 10, 12, 15 বছর ধরে শুনছি, এবং আজকে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বিসিবি একাডেমি কাপের উদ্বোধনে বলেছেন টি20টা বাংলাদেশ এখনও রপ্ত করতে পারেনি, সেখানে ভালো করতে হলে বাংলাদেশকে আরও সময় দিতে হবে। টেস্টও আমরা বলে ফেললাম, টেস্টের ক্যাপ্টেন বললেন, টি20 নিয়ে টি20-র ক্যাপ্টেন বললেন, মাঝে রইল খালি ওয়ান ডেটা। তাহলে আসলে কতটুকু এগোলাম আমরা? এটা বাস্তবতাটা মানতেই হবে, আমরা যতটুকু এগোনোর কথা ছিল, আমরা যতটুকু এগোচ্ছি, ওয়ার্ল্ড ক্রিকেট তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। তারা সবাই তো ইমপ্রুভ করছে, কেউ তো আর বসে নেই, সবাই ইমপ্রুভ করছে। আমরা টি20 ফরম্যাটটা আমরা জানি যে এখানে হয়তো আমাদের স্ট্রেংথের অভাব, আমাদের হয়তো ন্যাচারালি আমরা অত স্ট্রং না, আমরা হয়তো এই জায়গাটা একটু পিছিয়ে আছি। কিন্তু টেস্ট ক্রিকেটটা আমার কিন্তু এখানে কিন্তু টেকনিক একটা বড় ব্যাপার, ফিজিক্যালি, টেকনিক্যালি, মেন্টালি, এখানে কিন্তু সব জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। আর আমাদের ওভারঅল ক্রিকেট যদি ইমপ্রুভ করতে হয়, লঙ্গার ভার্সন, এই জায়গাটা যদি বলতে আমরা যদি কনসিস্টেন্সি ইমপ্রুভ করতে না পারি, তাহলে হয়তো আমাদের বেস কখনোই তৈরি হবে না। আমার কিন্তু রেগুলারলি কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করা ভেরি ডিফিকাল্ট হবে।
একটা জিনিস দেখেন, সব দেশের ক্রিকেট দেখেন, আপনি ফলো করে দেখেন, ইন্ডিয়ান প্লেয়ার বা অস্ট্রেলিয়ান প্লেয়ার, নিউজিল্যান্ড প্লেয়ার খেলা ছেড়েই কিন্তু কোচিং এ আসে, প্লেয়াররা কিন্তু কোচিং আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আমাদের দেশে না। টপ প্লেয়ার, টপ লেভেলে যারা খেলেছে, হাবিবুল বাশার বলেন, পাইলটের কথা বলেন, শাহরিয়ার নাফিস খেলা ছেড়েছে, আব্দুর রাজ্জাক খেলা ছেড়েছে, ওরা কিন্তু সবাই চায় ম্যানেজমেন্টে। কেউ কিন্তু ক্রিকেট কোচিং এর সাথে আসতে চায় না, একমাত্র খালেদ মোহাম্মদ সুজন কোচিং এর সাথে কোচিং এ যদি আসলে ক্রিকেটাররা না আসে সেক্ষেত্রে তো নতুন ক্রিকেটার উঠে আসার সম্ভাবনা কম। এইটা কিন্তু বড় ইম্পর্টেন্ট। আমরা একটু ফুটবলের ব্যাপারেও জানতে চাই, আমাদের সময় যেহেতু কম, সানোয়ার ভাই একটু আলফাজ ভাইয়ের কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই, যেটা ক্রিকেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ফুটবলের ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে, এবং ফুটবলের ক্ষেত্রে কাজটা আরো বেশি কঠিন, কারণ অনেক বেশি দেশ আসলে ফুটবলটা খেলে। আপনার কাছে কি মনে হয় এখন আসলে কি করা উচিত এই বাফুফে ম্যানেজমেন্টের, একেবারে ছোট করে যদি বলতেন? আসলে এখানে ফুটবল ফেডারেশনের একার চেষ্টা করলে হবে না, কারণ সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অনেক ক্লাব আছে, বড় বড় ক্লাব আছে, এবং ফুটবল ফেডারেশন মিলে যদি চিন্তা করে আমাদের দেশে ফুটবলে উন্নয়ন করার জন্য কি কি দরকার। সবাই কিন্তু এক্স খেলোয়াড়, সবাই ভালো ভালো অফিসিয়াল ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই বুঝে, কিন্তু আসলে কেন আমার মনে হয় যে সবাই এক হইতে পারছি না, আমরা এক হইতে হচ্ছি না কেন, আমাদের দেশের ফুটবলটা কোথায় যাচ্ছে, এটা নিয়ে যদি সবার চিন্তা থাকে, আমার মনে হয় যে আমাদের দেশে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমাদের অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অনেক ট্যালেন্ট আছে, বাট আমরা এটাকে কাজে লাগাতে পারছি না। কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা করাটা উচিত সবাইকে। আলফাজ আহমেদ, সানোয়ার হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা করতে বসলে আসলে সময় সবসময় শেষ হয়ে যায়, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। দর্শক, আমাদের এই দুজন অতিথির সাথে খালেদ মাসুদ পাইলট ছিলেন। সবাই আসলে বলছেন 50 বছরের যতটা এগোনো দরকার ছিল ততটা আমরা এগোইনি, তবে আশা ছাড়লে তো হবে না, সামনে এগোনোর পথটা নিজেদেরকেই বের করে নিতে হবে। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।